গতকাল পর্যন্ত যদি সর্বশেষ খবর বিএনপির জানি এবং আমরা দেখেছি যে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশীদের যে তালিকা সেটির একটা বড় অংশ প্রকাশ পেয়েছে এবং এর ফলে বিভিন্নভাবেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেদিকে না গিয়ে আমি শুরুতে জানতে চাই যে অনেক হেভি ওয়েট প্রার্থী, আমরা যে তালিকাটি দেখলাম অনেক হেভি ওয়েট প্রার্থী সেখানে বাদ পড়েছেন। অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, আবার অনেকেই বলেছেন যে দলের যা সিদ্ধান্ত সেটিই আমাদের সিদ্ধান্ত। আমি একটু আপনার প্রতিক্রিয়াও এই বিষয়টি নিয়ে জানতে চাই এবং যারা বাদ পড়লেন হেভি ওয়েট এইসব প্রার্থী যারা বহু দিন ধরে রাজনীতি করছেন, দল কি আসলে তাদেরকে নিয়ে আলাদা কোনো কিছু চিন্তা করবে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ পীর সাহেব ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। শোনেন, বিএনপি একটা বিশাল দল, আর এখানে নির্বাচন করার মতো প্রতিটা সিটে 8 জন 10 জন করে প্রার্থী আছে। তারপরে আছে আবার সমমনা দল বা যাদের সাথে যারা একসাথে আমরা আন্দোলন করেছি সেই সমস্ত জোটবদ্ধ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সো এখানে 300 সিটে আসলে মানে মনোনয়ন দেয়া এটা একটা বিশাল একটা কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও এরকম একটি কাজ যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা করেছে, সেটা যেন অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর যখন একাধিক প্রার্থী থাকে এবং যোগ্য প্রার্থী থাকে তখন স্বাভাবিকভাবে তার মধ্যে বাছাই করাটা আরও বেশি কষ্টকর। এবং যারা এই গত 17 বছরের মধ্যে পরীক্ষিত নিবেদিত অনেক সিনিয়র নেতৃবৃন্দ, যেটা আপনি বলেছেন সে সিনিয়র নেতৃবৃন্দ আছে বা কর্মীরাও সেখানে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে দেশটা এখন একটা মহাসংকটে আছে। এই সংকট থেকে উত্তরণে এবং গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রটাকে নিয়ে যাওয়াটাই হলো এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমি নিজে ব্যক্তিগতভাবে একটা মানে একদম জন্মের থেকেই আসলে রাজনীতির জন্যই করি, দেশের জন্য করি। নিজের চাওয়া নিজের পাওয়া মন্ত্রী বা এমপি আদার্স এইটার খুব বেশি সবসময় আমাকে খুব একটা প্রাধান্য আমার জীবনে প্রাধান্য পায় না। তারপরেও স্বাভাবিকভাবে একটা কিছুটা তো থাকেই, যে কিছুটা মূল্যায়ন হলো কিনা সেটা তো থাকেই। তবে এই মুহূর্তে যেটা বলতে চাই যে ধরেন যেটা বললাম যে প্রার্থী মনোনয়ন করা এটা একটা কষ্টকর। আর আরেকটা হলো যে স্বাভাবিকভাবেই যেহেতু সবাইকে অ্যাকোমোডেট করা যাবে না, যাদেরকে করা যাবে এই মুহূর্তে দেশের স্বার্থে, কারণ আমরা যদি রাজনীতিটা সেই অর্থে মনে করি যে দলের চেয়ে দেশ বড়, দেশ মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে তো তখন সেই সমস্ত সিদ্ধান্ত মেনে নিতেই হয়। আর আরেকটা হলো যে সব কিছুর বলেই, কারণ যদি দল মানে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তো স্বাভাবিকভাবে আরও তো নির্বাচন সামনে আছে, শুধু এই সমস্ত নির্বাচন না, এখানে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এখানে উপজেলা নির্বাচন হবে, আরও অনেক কিছু আছে। কাজে সেগুলোতে দেখা যাবে দলের নেতার অন্তত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশ্চয়ই যারা আজকে মনোনয়নের যোগ্য প্রার্থী হওয়ার পরও যারা পায় না, নিশ্চয়ই তাদেরকে সেই সমস্ত মাথায় আছে তার, নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। এটি দলীয় প্রধান চিন্তা করছেন, কিন্তু দলের নেতা কর্মীরা কি সেভাবে চিন্তা করছেন না? দলের নেতা কর্মীরা স্বাভাবিকভাবে যখন তারা যাদের অনুসারী বা যাদেরকে ভালোবাসে, কিছুটা তো তাদের মধ্যে একটা মানে প্রতিক্রিয়া হবেই, ক্ষোভ বা বিক্ষোভ সেটা তো কিছুটা মনের মধ্যে জাগবেই। কিন্তু যেহেতু দীর্ঘদিন মানে একটা চরম একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই আসছি, সেইখানে সবার মধ্যে একটা স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি সবার মধ্যে একটা ডেভেলপ করেছে। এবং সেই কারণে আপনারা দেখছেন যে হয়তো দুই একটা জায়গায় বা বেশ অনেক জায়গায় হয়তো সবার মধ্যে একটা ক্ষোভ বা কিছুটা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা যেভাবে আউটবাস্ট হওয়ার কথা সেভাবে সেটা আমি একটু এই জায়গাটাতে যুক্ত করি যে আপনি বলছেন যে দীর্ঘদিনের বিএনপি তো আসলে বহু বছর ধরে রাজনৈতিক অঙ্গনে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল বা তাদের যতখানি খোলাখুলি রাজনীতি করার কথা ছিল সেটি সুযোগ পায়নি। তারপরও বিএনপি এখন চেষ্টা করছে এবং এই আসন্ন ইলেকশনকে কেন্দ্র করে বিএনপির অনেকেরই অনেক রকমের স্বপ্ন ছিল। আপনি বলছেন যে আউটবাস্ট হয়নি। আমি যদি
ছোট ছোট 3টা জায়গার কথা উল্লেখ করি, এটি কি আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট নয়? সেটি হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুব দলের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সেটি কেন? দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি যদি বলি সাতক্ষীরা 3-এর কথা, কালীগঞ্জ আশাশুনি যে আসনটি সেখানকার কথা, সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকেরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর 1 আসন বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তার ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। একই পরিবারেরই তারা, মানে একটি দল করছে, একই পরিবারের তারা, এ নিয়েও এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে, ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটছে। এটি আসলে সাধারণ জনগণের মনে স্বস্তি কতটুকু আনবে? না, এইটা শোন, একটা প্রথমেই বলেছি যে একটা বিশাল দল 300 সিটে তার হয় নাই প্রতিক্রিয়া, 1টা 2টা 3টা, এটা স্বাভাবিক। এমনি নর্মাল অবস্থায় যে সমস্ত ছোটোখাটো দল আছে তারাও যদি দেখা যায় যে একটা মনোনয়ন দেয়, মনোনয়নের কারণে একটা দল ভেঙে যায়, একটা গ্রুপ হয়ে যায়, তাই কাজে এইটা খুব একটা, এটা 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।